দেখুন, রোপা রুল 2009-এ নির্দিষ্টভাবে বলা আছে ডিএ দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে। 1982 ইজিক্যাল টু 100 এটাকে বেস ধরে 536 কে এআইসিপিআই থেকে হিসাব করতে হবে, যে পরিমাণ মূল্যবৃদ্ধি ঘটবে সেই পরিমাণ হারে দিয়ে দিতে হবে। এবং এই যে ফিফথ পে কমিশন, সেই ফিফথ পে কমিশনের রেকমেন্ডেশনেই বলা আছে যে বছরে দুবার করে ডিএ দেয় কেন্দ্রীয় সরকারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বছরে দুবার করে ডিএ পান, এবং সেই একই জিনিস অ্যাডপ্ট করে রাজ্য সরকার। এবং সেই যে অ্যাডপশন, অর্থাৎ ফিফথ পে কমিশনের যে রেকমেন্ডেশন অ্যাডপ্শন করে যে রোপা রুলস 2009 ফ্রেম করা হয় রোপা রুলস, সে কথা কিন্তু নির্দিষ্টভাবে নোটিফিকেশনে বলা আছে। ফলে আজকে খুব পরিষ্কার যে রোপা রুলস 2009-এ যে কথা বলা রয়েছে যে ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, সেইটি আজকে প্রতিষ্ঠা পেল সপ্তমবার। আপনি বলতে পারেন এটা অন্তর্বর্তীকালীন নির্দেশ যদিও বা, কারণ এর আগে আমরা 6 বার জিতেছি। স্যাটে জিতেছি, হাইকোর্টে জিতেছি, হাইকোর্টে 4 বার, স্যাটে 2 বার, সর্বমোট 6 বার জিতেছি। এই নিয়ে সপ্তমবার, যেখানে অন্তর্বর্তীকালীন নির্দেশ হলো যে 25% দিয়ে রিলিজ করতে হবে এরিয়ার দিয়ে। কিন্তু মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে। আমরা আশা করবো 100% ডিএই পাবো, যেটা এরিয়ার রয়েছে। তার কারণ ডিএ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে সাযুজ্য রেখে দিতে হবে, এটা রোপা রুল 2009-এ বলা আছে। এবং সেই রুলটি ফ্রেম হয়েছে আমাদের আর্টিকেল 309-কে ইনভোক করে, সংবিধানের আর্টিকেল 309-কে ইনভোক করে যেহেতু ফ্রেম হয়েছে, সেটি একটি স্ট্যাটুটরি লিগাল রাইট। ফলে সেই রাইটকে কোনোভাবে ইনফ্রিঞ্জ করতে পারে না রাজ্য সরকার। কিন্তু তারা কি করছিলেন, তারা যেহেতু আমাদের আইনে এই প্রভিশন রয়েছে, স্যাটের অর্ডারকে চ্যালেঞ্জ করা যায় হাইকোর্টে, হাইকোর্টে একটি জাজমেন্ট হলো সেটিকে পুনর্বিবেচনা করা যায় অর্থাৎ রিভিউ করা যায়, সেই প্রভিশন গুলো ইনভোক করে বিষয়টিকে প্রলম্বিত করেছেন। আর যত বেশি প্রলম্বিত করেছেন তত পরিমাণ বেড়েছে। সেই জন্য আজকে বলছেন না কোমর ভেঙে যাবে, 40,000 কোটি টাকা সর্বমোট রিলিজ করতে হবে, কোমর ভেঙে যাবে। আকুতি করে বলা যে যদি আমাদের একটু কম করে দিতে বলেন, প্রথমে আদালত বলেছিল 50%, তাদের কোমর ভাঙার এই কান্না শুনে আদালত যাই হোক সর্বশেষ 25% অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে, মামলার শুনানি হবে। এবং আদালত একথাও বলেছেন, খুব যথার্থভাবেই বলেছেন যে আপনার ফাইন্যান্সিয়াল ইনেবিলিটি সেটা কখনোই কর্মচারীদের যে ন্যায্য পাওনা তার প্রতিবন্ধকতা হতে পারে না, তার প্রতিবন্ধক হতে পারে না। আর এই রাজ্যের ক্ষেত্রে মেলা খেলার টাকা আছে, ওই রেড রোডে মহারানী বসে থাকবেন, তার সামনে ওই নৃত্য করবে, সেই নৃত্য দেখার জন্য টাকা আছে। এই সরকারটা কি শুধুমাত্র এন্টারটেনমেন্টের সরকার? শুধুমাত্র এন্টারটেনমেন্ট চলবে? মন্দির তৈরি হবে জনগণের করের টাকায়, ক্লাবরা খয়রাতি পাবে, আর এন্টারটেনমেন্ট হবে। মহারানী রেড রোডে মহারানীর মতো বসে থাকবেন, আর টলিউডের নায়ক নায়িকারা নৃত্য করবেন, উনি নৃত্য দেখবেন, নৃত্য দেখার জন্য টাকা খরচ হবে, মেলার জন্য টাকা খরচ হবে, খেলার জন্য টাকা খরচ হবে, ফুটবল কিনে তাতে লাত মারবে তার জন্য টাকা খরচ হবে। কোথায় উনি যাচ্ছেন মহারানীর মতো, সেখানে গিয়ে লোক লস্কর নিয়ে গিয়ে সেখানে সামিয়ানাটা গিয়ে মৎসব হবে, আর জনগণের করের টাকা নিয়ে মৎসব হবে, কর্মচারীরা হকের দাবি সে দিয়ে পাবেন না। এটা তো হতে পারে না। ধরুন আপনার বাড়িতে আপনি আয় করেন, আপনি প্রথমে কি করেন, সে আয়ের টাকায় প্রথমে আপনি চাল ডাল কেনেন। চাল ডাল কেনার বদলে তো নিশ্চিতভাবে আপনি সিনেমার টিকিট কেনেন না চাল ডাল কেনার বদলে। কর্মচারীদের বেতন হচ্ছে স্থায়ী খরচ, চাল ডাল কেনার মতো। এইটা প্রথম হিসেব করতে হয় বাজেটে। সেটা না করে প্রথমে সিনেমার টিকিট কেনেছে কি না, টলিউডের ওই নায়ক নায়িকার নৃত্য দেখতে হবে, মহারানীকে মৎসব দেখতে হবে, মৎসব করতে হবে, মেলা খেলা করতে হবে। মহারানীর মেলা খেলা আর মহারানীর এন্টারটেনমেন্টের জন্য খরচ হবে, অথচ কর্মচারীরা তারা যেই বলবে দিয়ে দিতে হবে আইন মোতাবেক, তখন বলবে কুকুরের মতো ঘেউ ঘেউ করো না। এই শব্দ কনফেডারেশনের এই যে যারা মামলাকারী রয়েছেন, মলয় মুখোপাধ্যায় সহ শ্যামলদা, যারা মামলাকারী রয়েছেন, আজ দীর্ঘদিন ধরে তারা লড়াই করছেন। সেই 2016 থেকে লড়াই শুরু করেছেন, আজকে 2025 সাল, 6 বার জিতেছেন। তারপরেও তাদের ডিএ মামলায় মুখ্যমন্ত্রীর কোমর ভেঙে যাবেন, অর্থাৎ এই শাসক দল আমাদের, তাদের কোমরটা ভেঙে যাবে। যে বক্তব্য আপনারা শুনলেন, ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের একটা নির্দেশ এসছে, সেখানে বলা হয়েছে যে 25% দিয়ে তাদের বা সরকারি চাকরিজীবীদের
দিতে হবে, এবং সেটা 50%-এর কথা বলেছিল কোর্ট, কিন্তু সেটাকে কমিয়ে 25% করা হয়েছে। সরকার বা সরকার পক্ষ আকুতি মিনতি করছে যে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমরা কিভাবে দেব। কিন্তু ফেরদৌস শামীমের বক্তব্য আপনারা শুনলেন, ইনি হচ্ছেন হাইকোর্টের একজন আইনজীবী। আমি এই ফেরদৌস শামীমের কয়েকটা কথা নিয়ে বা 2-3টে পয়েন্ট নিয়ে আপনাদেরকে বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সরকারকে সবক শিখাতে গেলে, এই সরকারকে উৎখাত করতে গেলে কি করতে হবে। প্রিয় দর্শক, আমি নয়ন রায়, আপনারা দেখছেন হাবড়া টিভি। দর্শক, কারো পাচারটার সুযোগ নেই, পাচারটা আসেনি, অথেন্টিক পিওর বাস্তব রিয়েল কথাটা বলছি, যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। তবে আপনাদের বলে রাখি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। দর্শক, এবার পয়েন্টে আসি। এই আইনজীবী ফেরদৌস শামীমের বক্তব্য আপনারা শুনলেন, যে মুখ্যমন্ত্রী সবকিছু করতে পারে, মেলা খেলা রেড রোডে গিয়ে মঞ্চ বেঁধে মহারানী ডান্স দেখতে পারেন, টলিউডের নায়ক নায়িকাদেরকে নিয়ে গিয়ে সেখানে নাচাবেন, আর সেখানে মঞ্চ বেঁধে থাকবেন, ডান্স দেখবেন। মুখ্যমন্ত্রী এইগুলো করতে পারে, অথচ যারা রাজ্যের বা সরকারি, রাজ্য পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবী আছেন, তাদের ডিএটা মুখ্যমন্ত্রী দিতে পারছেন না। সরকারি টাকা খরচা করে মন্দির করতে পারেন, একটা কালচারাল সেন্টারের নামে টাকা তুলে দীঘাতে গিয়ে জগন্নাথ মন্দির তৈরি করেছেন, যেটা সম্পূর্ণভাবে অবৈধ। এই সরকারের টাকা নষ্ট করে সবকিছু মুখ্যমন্ত্রী করতে পারেন, মহারানী সবকিছু করতে পারেন, রেড রোডে গিয়ে মঞ্চ বেঁধে বসতে পারেন। ডিএ যারা যারা যাদের ন্যায্য প্রাপ্ত সরকারি চাকরিজীবীদের, রাজ্যের সরকারের, তাদের ডিএটা দিতে পারছেন না। এবং এই আইনজীবী ফেরদৌস শামীম আরেকটা কথা যেটা বললেন, যে সরকারি চাকরিজীবীদের ডিএটা এবং স্যালারিটা, এটা হচ্ছে স্থায়ী খরচার ভিতরে পড়ে বা খরচের ভিতরে পড়ে। যেটা উদাহরণ দিলেন, যে ফ্যামিলিতে বা পরিবারে আপনি যদি ইনকাম করেন, তাহলে আপনার ইনকামের টাকা দিয়ে আপনি প্রথমে কি করবেন, বাড়ির বাজার সদায়, চাল ডাল এগুলো কিনবেন, তারপরে হয়তো সিনেমার টিকিট কিনতে যাবেন বা গাড়ি বাইক কিনবেন, যা কিছু। আগে তো নিজের সংসারটাকে ঠিক রাখতে হবে, তারপরে তো টিকিট বলুন, মেলা খেলা বলুন, সেগুলো তো পরে। এইগুলো দিয়ে ফেরদৌস শামীম বোঝালেন যে সরকারের, রাজ্য সরকার অর্থাৎ যে কোনো সরকারের প্রথম কাজ হচ্ছে, যারা সরকার চালাচ্ছে সেই সরকারি যারা কর্মচারী বা সরকারের যেটা করণীয়, যেটা না করলেই নয়, যেটা সরকারের কাজ, প্রথম কাজ, সেগুলোকে আগে দেখার। এবং তার ভিতরে যারা সরকারের কাজগুলো দেখে থাকেন, করে থাকেন, সরকারের কর্মচারী, তাদের স্যালারি এবং তাদের ডিএ, এটা হচ্ছে সরকারের প্রথম কাজ পড়ে। কিন্তু আপনি সেইগুলো দেবেন না। মেলা খেলা বা ঘুরতে যাওয়া, কয়েকজনকে সাথে করে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে সেলফি তোলা, কয়েক হাজার হাজার কোটি টাকা খরচা করা, ভোটের প্রচারের জন্য একটা প্লেন বুক করে নেওয়া, আপনারা দেখেছেন ইলেকশনে জেতার পরে একটা প্লেন বুক করে নেওয়া, অর্থাৎ সরকারি টাকা খরচা করে, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচা করে সবকিছু করতে পারছেন, অথচ সরকারি যারা চাকরিজীবী আছেন তাদের ডিএটা অর্থাৎ স্যালারিটা বা ডিএটা দিতে পারছেন না। কেন্দ্রীয় সরকার বছরে দুবার করে, কেন্দ্রীয় যারা কর্মচারী আছেন সরকারি, তাদেরকে দুবার করে বছরে দিয়ে থাকে, এবং যে হারে দিয়ে থাকে সেই হারে তো রাজ্যকেও দিতে হয়। এটা তো রাজ্যের কর্তব্য, যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে, রাজ্য সরকার তাদেরও কর্তব্য যে সরকারি যারা চাকরিজীবী আছে তাদেরকে সমানভাবে দেওয়ার জন্য। আমি আরেকটা কথা এখানে বলতে চাই দর্শক, পুলিশদের উদ্দেশ্যে, কারণ এই মুখ্যমন্ত্রী যিনি আছেন আমাদের, তিনি কিন্তু পুলিশ মন্ত্রীও, এবং এই সরকারটাকে চালায় কে? পুলিশ। যে কোনো সরকারকেই দেখবেন বা যে কোনো রাজ্যের সরকার, তারা কিন্তু পুলিশ দিয়েই কাজটা করে থাকে। কেউ করে ন্যায়, কেউ করে অন্যায় পুলিশকে দিয়ে। আমাদের রাজ্যের সরকার যিনি চালাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি পুলিশকে দিয়ে তার স্বার্থগুলোকে সিদ্ধ করছেন, যাতে পুলিশ বা সরকারি বা সরকারের কোনো ক্ষতি না হয়। আপনারা দেখছেন,
আমি সকালে একটা ভিডিও দিয়েছি, তার আগে দিয়েছি, যারা যোগ্য শিক্ষক আছে তাদের চাকরিটা চলে গিয়েছে, আপনারা দেখেছেন। যারা যোগ্য প্রার্থী, চাকরি প্রার্থী, তারা বিকাশ ভবনে গিয়ে ধর্ণা ধরছিলেন এবং বসেছিলেন যে আমরা কাউকে বেরোতে দেব না। পুলিশ সেখানে গিয়ে কি বেধড়ক মারপিট করেছে শিক্ষকদের। এটা কি পুলিশের কাজ? পুলিশ কি এটা জানে না যে তাদেরও ডিএ বাকি? এই সরকারটা যদি ডিএ দিয়ে থাকে সরকারি কর্মচারীদের, তাহলে কি পুলিশ বাদ যাবে সেখান থেকে? পুলিশ বাদ যাবে? পুলিশদের বলছি, আপনি কি পাবেন না? আপনি কি আপনার ডিএটা পাচ্ছেন? আপনি যে সরকারের হয়ে সরকারের ওই কুকর্মকে সাপোর্ট করছেন, সরকারের কথা শুনছেন, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কথা শুনে শিক্ষকদেরকে এইভাবে হেনস্থা করছেন, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীর কথা শুনে কাজ করছেন। আপনি মনে রাখবেন আপনার ডিএটাও বাকি। আপনি সরকারি কর্মচারী, যদি এই সরকার যদি ডিএ দিয়ে থাকে তাহলে ডিএটা আপনিও পাবেন। তাহলে কি আপনার ডিএর দরকার নেই? তাহলে এখানে একটা প্রশ্ন উঠেছে বা উঠে থাকে যে অনেক জায়গায় আমরা শুনেছি, দেখেছি যে পুলিশ যে টাকা রাস্তা থেকে তোলে তাদের ডিএ না হলেও চলে। এটা কি সত্যি? তবে সব পুলিশ যে তোলে না, সব পুলিশ যে চটি চাটা নয়, এটা কিন্তু নয়। উপরতলার নির্দেশ শুনে পুলিশ অফিসাররা পুলিশ কর্মীদেরকে যেভাবে অর্ডার দিয়ে থাকেন সেভাবে কাজ করা হয়। আমি যাদের বলতে চাই, যাদের ওই তোলা তুলে চলে যায় তাদের তো ডিএর প্রয়োজন পড়ে না, কিন্তু যারা তোলে না তাদের তো ডিএটা প্রয়োজন আছে। আমি সমগ্র পুলিশদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভাবুন, ঠিক আছে? আপনারা ওই চটি চাটবেন না। চটি চাটার নির্দেশ, ওই উপরতলার মন্তব্য কোথা থেকে কি এসছে, আপনারা আপনাদের নির্দেশ দিয়েছে, আপনারা পালন করুন, সেইভাবে করুন, সাপোর্টে থাকুন, আপনিও ডিএটা পাবেন। এটা মাথায় রাখবেন। শিক্ষকরা যদি চাকরি পেয়ে থাকে, আপনার ভাই বেড়াদার বা কোনো বন্ধু, আত্মীয় স্বজন, পরিজন, রিলেটিভ কোনো কেউ শিক্ষক নেই এই পুলিশদের ভিতর থেকে, তার ফ্যামিলিটা বাঁচবে, এটা ভাববেন। সমগ্র যারা যোগ্য শিক্ষক আছেন তাদের ফ্যামিলিটা বাঁচবে। আপনারা এটা করবেন না, বা কোনো ক্ষেত্রে ন্যায়টা আপনারা করুন, অন্যায়টা আপনারা করবেন না ওই মুখ্যমন্ত্রীর নির্দেশে। দর্শক কি বলবেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টস করে, এবং নজর রাখবেন হাবড়া টিভিতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।